গল্পকথনে আপনাদের আমন্ত্রণ। পড়ছি হুমায়ূন আহমেদের শেষ উপন্যাস দেয়াল। আজ থাকছে এর ষষ্ঠ পর্ব। সেই সময় ঢাকা শহরে গুজবের অন্ত ছিল না। একটা প্রধান গুজব হলো সরকারের নির্মূল বাহিনী কাজ করছে। সন্দেহভাজন যুবক ছেলেদের ধরে ধরে নিয়ে যায়, তারপর আর তাদের খোঁজ পাওয়া যায় না। এই গুজবের কিছু সত্যতা থাকতেও পারে। সেই সময় নিজেকে নিয়ে আমি খুব ভীত ছিলাম। রাতে ঘুমাতে যাওয়ার সময় আমার মনে হতো এই বুঝি দরজায় কড়া নাড়বে, আমাকে ধরে নিয়ে যাবে। শেখ কামালের নামে ভয়ঙ্কর সব গুজব কিংবা রটনা প্রচলিত ছিল। এর একটি ব্যাংক ডাকাতি বিষয়ক। আমি এই গুজব তখনও বিশ্বাস করিনি, এখনও করি না। সবসময় ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রীর ছেলেকে বাড়তি অর্থের জন্য ডাকাতি করার প্রয়োজন পড়ে না। দুঃখের সঙ্গে বলছি, সেই সময় নিজ দেশে আমাকে মনে হতো পরবাসী। দেশটাকে বুঝতেও পারছিলাম না। মনে হচ্ছিল দেশের এন্ট্রপি শুধুই বাড়ছে। থার্মোডিনামিক্সের দ্বিতীয় সূত্র, এন্ট্রপি হলো বিশৃঙ্খলার পরিমাপ। যুদ্ধবিধ্বস্ত একটি দেশকে ঠিকঠাক করে তুলতে সবাই সাহায্য করবে, এটাই আশা করা হয়, এটাই স্বাভাবিক। বাংলাদেশে তখন অস্বাভাবিকের রাজত্ব। সব দল বর্ষার কই মাছের মতো গজিয়ে গেছে। মাঠে নেমেছে সর্বহারা দল। যেহেতু তারা সর্বহারা, তাদের আর কিছু হারাবার নেই। তারা নেমেছে শ্রেণীশত্রু খতমে। তাদের প্রধান শত্রু আওয়ামী লীগ। পত্রিকার পাতা উল্টালেই সর্বহারার হাতে নিহত আওয়ামী লীগ নেতাদের ছবি পাওয়া যায়। সর্বহারা দলের প্রধান সিরাজ শিকদার, তিনি ধরাছোঁয়ার বাইরে। সর্বহারাদের সঙ্গে পাল্লা দিয়ে নেমেছে জাতীয় সমাজতান্ত্রিক দল। তারা বাংলাদেশকে বদলে দেবে। বাংলাদেশ হবে সমাজতান্ত্রিক দেশ। বিশেষ ধরনের এই সমাজতন্ত্র কায়েম শ্রেণীশত্রু খতম দিয়ে শুরু করতে হয়। চলছে হত্যাকাণ্ড। গোকুলে বাড়ছে রক্ষীবাহিনী। সাভারের দেশে তাদের বিশাল ক্যাম্প। ট্রেনিংয়ে আছেন ভারতীয় মেজর রেড্ডি। রক্ষীবাহিনীর পোশাকও ভারতীয় সেনাবাহিনীর মতো জলপাই রঙের। এই বাহিনীর অফিসাররা ট্রেনিং পেতেন ভারতের দেরাদুন ব্যাটেল স্কুল থেকে। রক্ষীবাহিনীর ফরমেশন সাইন ছিল বঙ্গবন্ধুর সেই বিখ্যাত তর্জনী। এ থেকে মনে করা স্বাভাবিক, বঙ্গবন্ধুর প্রতি সম্পূর্ণ আনুগত্যই ছিল এই বাহিনীর মূল মন্ত্র। এটা স্বাভাবিকও ছিল, কারণ রক্ষীবাহিনীর সব সদস্যই ছিল প্রাক্তন মুজিব এবং কাদের বাহিনীর সদস্য। আমি কচ্ছপ স্বভাবের মানুষ। ঝামেলার আঁচ পেলে খোলসের ভিতর ঢুকে বসে থাকতে পছন্দ করি। খোলসের ভিতর আবদ্ধ থেকে দেশের সে সময়কার রাজনৈতিক বিশ্লেষণ আমার পক্ষে করা কঠিন। তারপরেও মনে হয় রক্ষীবাহিনী ছিল সামরিক বাহিনীর প্রতিপক্ষ। এই বাহিনী এমনভাবে সাজানো ছিল যে অতি দ্রুত তাদের সামরিক বাহিনীর বিপক্ষে দাঁড় করানো যায়। যখন সত্যিকার প্রয়োজন দেখা দিল, তখন রক্ষীবাহিনীর টিকিট দেখাও পাওয়া গেল না। অল্প কিছু সেনা সদস্য, বিদ্রোহ দমন তাদের কাছে কোনো ব্যাপারই ছিল না, বরং তারা উল্টোটাই করল। সাভারে রক্ষীবাহিনীর সঙ্গে তখন ছিলেন বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব তোফায়েল আহমেদ। রক্ষীবাহিনী তোফায়েল আহমেদকে নিয়ে কী করতে হবে জানতে চেয়ে বারবার বিদ্রোহীদের কাছে খবর পাঠাতে লাগল। ভাবটা এরকম যে আমরা ইঙ্গিতের অপেক্ষায়, ইঙ্গিত পেলেই বিদ্রোহী সরকার যা করতে বলবে করব। বান্দা হাজির। রাজনীতির কচকচানি থাকুক, নিজের কথা বলি। আমি তখন চরম অর্থনৈতিক সমস্যার ভিতর দিয়ে যাচ্ছি। আমার বেতন এবং বাবার পেনশনের সামান্য 200 টাকা গোটা পরিবারের সম্বল। মাসের শেষের দিকে মা বের হন ধার করতে। মার পরিচিতজনরা তাকে দেখলেই আতঙ্কিত বোধ করেন। গোদের উপরে ক্যান্সারের মতো অপ্রয়োজনীয় মেহমান আমাদের বাসার ঘরে আলো করে বসে থাকেন। এদের একজন কায়ুম ভাই। তিনি অসাধারণ মেধাবী ছাত্র ছিলেন। রাজশাহী বোর্ডে এসএসসি পরীক্ষায় 3rd হয়েছিলেন। ঢাকায় পড়তে এসে তার ব্রেনে গিট্টু লেগে গেল। পড়াশোনা বাদ দিয়ে তিনি ইসলামী লেবাস গায়ে তুলে নিলেন। দাড়ি রাখলেন, চোখে সুরমা দেওয়া শুরু করলেন। ধর্মের প্রতি প্রবল আসক্তি যে কোনো বয়সেই আসতে পারে, এটা দূষণীয় না। দূষণীয় হলো তার মা বাবা ঢাকায় থাকেন। কায়ুম ভাই নিজের বাসা ছেড়ে ভোরবেলা আমাদের বাবর রোডের বাসায় চলে আসতেন। নাস্তা খেতেন, দুপুরের খাবার খেতেন, রাতের ডিনার শেষ করে নিজের বাসায় যেতেন। পরদিন ভোরে আবার উপস্থিত। খেতে বসে প্রায় সময় বলতেন, খাবারের মান আরেকটু উন্নত হওয়া প্রয়োজন। চালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বাসায় রাতে রুটি খাওয়া হতো।
শুকনো রুটি কায়ুম ভাইয়ের গলা দিয়ে নামে না বিধায় তার জন্য ভাত রাঁধা হতো। দ্বিতীয় যে মেহমান ড্রয়িং রুমে মাঝে মাঝে এসে বসে থাকত তার সঙ্গে আমি ঢাকা কলেজে পড়েছি। সুদর্শন রূপবান যুবক, সবসময় ইংরেজিতে কথা বলতে বলে কলেজে তার নাম ছিল ইংলিশম্যান। ঢাকা কলেজে পড়ার সময় তার পুরোপুরি মাথা খারাপ হয়ে যায়, তার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টারি শুরু করেছি। আমার দায়িত্ব ফার্স্ট ইয়ারের ছাত্রদের স্লাইড রুমের ব্যবহার শেখানো। হঠাৎ দেখি ক্লাসে মাথা নিচু করে ইংলিশম্যান বসে আছে। আমি অবাক হয়ে বললাম, তুমি ইংলিশম্যান না? সে উঠে দাঁড়ালো, মাথা নিচু করে বলল, ইয়েস স্যার। আমি বললাম, তুমি আমাকে স্যার বলছো কেন? তুমি আমার বন্ধু। সে বলল, নাও ইউ আর মাই রেসপেক্টেড টিচার। তার কথা শুনলাম অনেক দিন মস্তিষ্ক বিকৃতি রোগে ভুগে এখন সে সুস্থ হয়েছে, আবার পড়াশোনা শুরু করেছে। আমি তাকে বাবর রোডের বাসায় নিয়ে গেলাম। তার জন্য আমি অত্যন্ত ব্যথিত বোধ করছিলাম। তাকে বললাম, পড়াশোনায় সব রকম সাহায্য আমি করব, আমাকে স্যার ডেকে সে যেন লজ্জা না দেয়। আগে যেভাবে হুমায়ুন ডাকত এখনও তাই ডাকবে। 3 থেকে 4 মাস ক্লাস করার পর আবার সে পাগল হয়ে গেল। একদিন হতভম্ব হয়ে দেখি সম্পূর্ণ নগ্ন অবস্থায় সে ইউনিভার্সিটিতে এসেছে। রসায়ন বিভাগের প্রতিটি রুমেই সে ঢুকে ব্যাকুল হয়ে বলছে, হুমায়ুন কোথায়? হুমায়ুন, মাই ফ্রেন্ড অ্যান্ড মাই রেসপেক্টেড টিচার হুমায়ুন। সে শুধু রসায়ন বিভাগে না, বাবর রোডে আমার বাসাতেও হানা দিতে শুরু করলো। সপ্তাহ 2 থেকে 3 দিন সে আসবেই। একটি যুবক ছেলে সম্পূর্ণ নগ্ন হয়ে বসার ঘরে সারাদিন বসে আছে, ভয়ঙ্কর দৃশ্য। শুধু একজন বিষয়টাকে স্বাভাবিকভাবে নিতেন, তিনি কায়ুম ভাই। জব্বা পরা মৌলানা, পাশে নগ্ন ইংলিশম্যান। কায়ুম ভাইয়ের ভাবভঙ্গি দেখে মনে হতো বিষয়টা স্বাভাবিক। 14 আগস্ট বৃহস্পতিবার। ইউনিভার্সিটিতে কোনো ক্লাস ছিল না। হেঁটে হেঁটে বাবর রোডের বাসায় এসেছি। অর্থশাস্ত্রের চেষ্টা। আমি রোগাভোগা হওয়ার কারণে বাসে ঠেলাঠেলি করে কখনো উঠতে পারি না। রিক্সা নেওয়ার প্রশ্নই আসে না। বাসায় ঢুকে দেখি কায়ুম ভাই এবং ইংলিশম্যান পাশাপাশি বসা। ইংলিশম্যান যথারীতি নগ্ন। কায়ুম ভাই বললেন, হুমায়ুন, তোমার তরকারিতে বেশি ঝাল দাও। আমি এত ঝাল খেতে পারি না। তোমার মাকে আমার জন্য কম ঝালের তরকারি রাঁধতে বলবে। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। একবার ভাবলাম বলি, অনেক যন্ত্রণা করেছেন, এখন আমাদের মুক্তি দিন। বলতে পারলাম না। যৌবনের শুরুতে আমি অনেক ভদ্র, অনেক বিনয়ী ছিলাম। ইংলিশম্যান আমাকে দেখে উঠে দাঁড়িয়ে পড়ছিল, মনে হয় শিক্ষকের প্রতি সম্মান দেখিয়ে দাঁড়ানো। কায়ুম ভাইয়ের কথা শেষ হওয়া মাত্র সে গলা নামিয়ে বলল, হুমায়ুন, আমাকে একটা প্যান্ট দাও। কিছুক্ষণ আগে তোমার ছোট বোন শিখু উকি দিয়েছিল, তাকে দেখার পর থেকে লজ্জা লাগছে। একটা প্যান্ট দাও, প্যান্ট পরে চলে যাব। আমার তখন 2টা মাত্র প্যান্ট, একটা দিয়ে দাও মানে সর্বনাশ। তারপরেও প্যান্ট টেনে তাকে পরালাম। সে ইংরেজিতে বলল, তুমি আমার একমাত্র বন্ধু, আমার আর কেউ নেই, এই জন্য তোমাকে একটা খবর দিতে এসেছি। গোপন খবর, কেউ জানে না, শুধু আমি জানি। পুরোপুরি পাগল হলে গোপন খবর পাওয়া যায়। খবরটা হচ্ছে, আগামীকাল থেকে রক্তের নদী, রিভার ফুল অফ ফ্রেশ ব্লাড, ব্লাড ব্লাড অ্যান্ড ব্লাড। কার রক্ত দিয়ে শুরু হবে তা জানতে চাও? জানতে চাইলে তোমাকে বলবো, আর কাউকে বলবো না, মাছিকেও বলা যাবে না। আমি বললাম, জানতে চাই না। পাগল প্রলাপ বলবে, তাই স্বাভাবিক। পাগলের কথার কোনো গুরুত্ব দেওয়ার প্রশ্ন ওঠে না। ইংলিশম্যান গলা নিচু করে বলল, হুমায়ুন, সাবধানে থাকবে। আচ্ছা থাকব। দরজা জানলা বন্ধ করে খাটের নিচে শুয়ে থাকবে। আমি বললাম, আচ্ছা থাকব। ইংলিশম্যান প্যান্ট পরে ঘর থেকে বের হলো। আমাদের বাসা পার হওয়ার পরপর প্যান্ট খুলে ছুঁড়ে ফেলে নগ্ন হয়ে আবার হাঁটতে শুরু করলো। তার পিছু নিল কয়েকটা কুকুর। তারা ঘেউ ঘেউ করছে, ইংলিশম্যানকে কামড়ানোর ভঙ্গি করছে। ইংলিশম্যান ফিরেও তাকাচ্ছে না। পাগলরা কুকুর ভয় পায় না, তা জানতাম না, প্রথম জানলাম। 15 আগস্ট শুক্রবার, মেজর ফারুকের জন্মবার। তার জন্মের পরপরই ফজরের আজান হয়েছিল, কাজেই এই দিনটি তার জন্য শুভ। তার চেয়ে বড় কথা, আন্ধা হাফেজ সিগন্যাল পাঠিয়েছেন। তিনি জানিয়েছেন মাহেন্দ্র খন এসেছে। এখন ফারুক ইচ্ছা করলে তার কার্য সমাধা করতে পারে। আন্ধা হাফেজ তার মঙ্গলের জন্য একটি তাবিজও পাঠিয়েছেন। তাবিজ ফারুকের কাছে পৌঁছানো যায়নি। আল্লাহ পাকের একটি বিশেষ নামও তিনি ফারুককে জানিয়েছেন। সারাক্ষণ এই নাম জপলে ফারুক থাকবে বিপদমুক্ত। নামটা হলো ইয়া মুয়াক্খেরু।
এর অর্থ হে পরিবর্তনকারী। ফারুকের স্ত্রী ফরিদা কোরআন শরীফ নিয়ে জায়নামাজে বসেছেন। শুভ সংবাদ না পাওয়া পর্যন্ত তিনি কোরআন পাঠ করেই যাবেন। ফজরের আজান হচ্ছে, মেজর ফারুকের ট্যাঙ্কবহর বের হয়েছে। হরিদাসের চুল কাটার দোকান সোভানবাগে। তার দোকানের একটু সামনেই ধানমন্ডি ৩২ নম্বর রোডের মাথা। সঙ্গত কারণেই হরিদাস তার সেলুনে সাইনবোর্ড টাঙিয়ে রেখেছে, শেখের বাড়ি যেই পথে, আমার সেলুন সেই পথে। সাইনবোর্ডের লেখা পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে, তবে হরিদাস পথচারীদের জন্য এই সাইনবোর্ড টানায়নি। তার মনে ক্ষীণ আশা, কোনো একদিন এই সাইনবোর্ড বঙ্গবন্ধুর নজরে আসবে। তিনি গাড়ি থেকে নেমে এগিয়ে আসবেন, গম্ভীর গলায় বলবেন, সেলুনের সাইনবোর্ডে কী সব ছাতামাতা লিখেছিস? নাম কি তোর? দে, আমার চুল কেটে দে। চুল কাটার পরে মাথা মালিশ। বঙ্গবন্ধুর পক্ষে এ ধরনের কথা বলা মোটেই অস্বাভাবিক না, বরং স্বাভাবিক। সাধারণ মানুষের সঙ্গে তিনি এমন আচরণ করেন বলেই তার টাইটেল বঙ্গবন্ধু। হরিদাস চুল কাটার ফাঁকে ফাঁকে খদ্দের বুঝে বঙ্গবন্ধুকে নিয়ে গল্প ফাঁদে। খদ্দেররা বেশিরভাগই তার কথা বিশ্বাস করে। হরিদাস কাঁচি চালাতে চালাতে বলে, আমার কথা বিশ্বাস করবেন কিনা জানি না, যে কাঁচি দিয়ে আপনার চুল কাটতেছি সেই কাঁচি দিয়ে স্বয়ং বঙ্গবন্ধুর চুল কেটেছি, তাও একবার না, ৩ বার। প্রথমবার ঘটনাটা বলি। চৈত্র মাসের ১১ তারিখ, সময় আনুমানিক ১১টা। ১৫ই আগস্ট শেষ রাতে হরিদাস তার দোকানে ঘুমাচ্ছিল। হঠাৎ ঘুম ভাঙল, মরমর শব্দ হচ্ছে, দোকান ভেঙে পড়ছে। হরিদাস ভূমিকম্প হচ্ছে ভেবে দৌড়ে দোকান থেকে বের হয়ে হতভম্ব, এটা আবার কি? আলিশান এক ট্যাঙ্ক তার দোকানের সামনে ঘুরছে। ট্যাঙ্কের ধাক্কায় তার দোকান ভেঙে পড়েছে। ট্যাঙ্কের ঢাকনা খোলা, ২জন কালো পোশাকের মানুষ দেখা যাচ্ছে। দোকান ভেঙে ফেলার জন্য কঠিন কিছু কথা হরিদাসের মাথায় এসেছিল। সে কোনো কথা বলার আগেই ট্যাঙ্কের পিছনের ধাক্কা পুরো দোকান তার মাথায় পড়ে গেল। ১৫ই আগস্ট হত্যাকাণ্ডের সূচনা ঘটল হরিদাসের মৃত্যুর মধ্য দিয়ে। ঢাকা মসজিদের শহর, সব মসজিদেই ফজরের আজান হয়। শহরের দিন শুরু হয় মধুর আজানের ধ্বনিতে। আজান হচ্ছে, আজানের ধ্বনির সঙ্গে নিতান্তই বেমানান কিছু কথা বঙ্গবন্ধুকে বলছে এক মেজর। তার নাম মহিউদ্দিন। এই মেজরের হাতে স্টেন গান। শেখ মুজিবের হাতে পাইপ, তার পরনে সাদা পাঞ্জাবি এবং ধূসর চেক লুঙ্গি। শেখ মুজিব বললেন, তোমরা কি চাও? মেজর বিব্রত ভঙ্গিতে আমতা আমতা করতে লাগল। শেখ মুজিবের কঠিন ব্যক্তিত্বের সামনে দাঁড়িয়ে থাকা তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। শেখ মুজিব আবার বললেন, তোমরা কি চাও? মেজর মহিউদ্দিন বলল, স্যার একটু আসুন। কোথায় আসব? মেজর আবারও আমতা আমতা করে বলল, স্যার একটু আসুন। শেখ মুজিব বললেন, তোমরা কি আমাকে খুন করতে চাও? পাকিস্তান সেনাবাহিনী যে কাজ করতে পারেনি সে কাজ তোমরা করবে? এই সময় স্বয়ংক্রিয় অস্ত্র হাতে ছুটে এলো মেজর নূর। শেখ মুজিব তার দিকে ফিরে তাকানোর আগেই সে ব্রাশ ফায়ার করল। সময় ভোর ৫টা ৪০। বঙ্গপিতা মহামানব শেখ মুজিব সিঁড়িতে লুটিয়ে পড়লেন। তখনও বঙ্গবন্ধুর হাতে তার প্রিয় পাইপ। ৩২ নম্বর বাড়িটিতে কিছুক্ষণের জন্য নরকের দরজা খুলে গেল। একের পর এক রক্তভেজা মানুষ মেঝেতে লুটিয়ে পড়তে লাগল। নৃশংস এই হত্যাযজ্ঞ সম্পর্কে বঙ্গবন্ধু হত্যা মামলার অন্যতম সাক্ষী রমা আদালতে যে জবানবন্দি দেন তা তুলে দেওয়া হলো। বঙ্গবন্ধুর বাড়ির কাজের ছেলে আব্দুর রহমান শেখ ওরফে রমার জবানবন্দি। আমি ১৯৬৯ সালে কাজের লোক হিসেবে বঙ্গবন্ধুর বাড়িতে আসি। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ভোর ৫টায় বঙ্গবন্ধু নিহত হন। তখন আমি বঙ্গবন্ধুর বাড়িতে থাকতাম। ওই দিন অর্থাৎ ঘটনার দিন রাত্রে আমি এবং সেলিম দোতলায় বঙ্গবন্ধুর বেডরুমের সামনে বারান্দায় ঘুমিয়েছিলাম। আনুমানিক ভোর ৫টার দিকে হঠাৎ বেগম মুজিব দরজা খুলে বাইরে আসেন এবং বলেন যে শেরনিয়াবাতের বাসায় দুষ্কৃতিকারীরা আক্রমণ করেছে। ওই দিন ৩ তলায় শেখ কামাল এবং তার স্ত্রী সুলতানা ঘুমিয়েছিল। ওই দিন শেখ জামাল ও তার স্ত্রী রোজি এবং ভাই শেখ নাসের দোতলায় ঘুমিয়েছিল। বঙ্গবন্ধু ও তার স্ত্রী এবং শেখ রাসেল দোতলায় একই রুমে ঘুমিয়েছিল। নিচতলায় পিএ মহিতুল ইসলাম সহ অন্যান্য কর্মচারী ছিল। বেগম মুজিবের কথা শুনে আমি তাড়াতাড়ি লেকের পাড়ে যেয়ে দেখি কিছু আর্মি গুলি করতে করতে আমাদের বাড়ির দিকে আসিতেছে। তখন আমি আবার বাসায় ঢুকি এবং দেখি
পিএ রিসিপশন রুমে বঙ্গবন্ধু তার সাথে কথা বলিতেছে। আমি পিছনের সিঁড়ি দিয়ে দোতলায় এসে দেখি বেগম মুজিব দোতলায় ছোটাছুটি করছে। আমি সাথে সাথে 3 তলায় যাই এবং আমাদের বাসার আর্মিরা আক্রমণ করেছে বলে কামাল ভাইকে উঠাই। কামাল ভাই তাড়াতাড়ি একটা প্যান্ট ও শার্ট পরে নিচের দিকে যায়। আমি তার স্ত্রী সুলতানাকে নিয়ে দোতলায় আসি। দোতলায় গিয়ে একইভাবে আমাদের বাসা আর্মিরা আক্রমণ করেছে বলে জামাল ভাইকে ডাকি। তিনি তাড়াতাড়ি প্যান্ট শার্ট পরে তার মার রুমে যান, সাথে তার স্ত্রীও যান। এই সময় খুব গোলাগুলি হচ্ছিল। এক পর্যায়ে কামাল ভাইয়ের আর্তচিৎকার শুনতে পাই। একই সময় বঙ্গবন্ধু দোতলায় আসিয়া রুমে ঢোকেন এবং দরজা বন্ধ করে দেন। প্রচণ্ড গোলাগুলি একসময় বন্ধ হয়ে যায়। তারপর বঙ্গবন্ধু দরজা খুলে আবার বাইরে এলে আর্মিরা তার বেডরুমের সামনে চারপাশে তাকে ঘিরে ফেলে। আমি আর্মিদের পিছনে ছিলাম। আর্মিদের লক্ষ্য করে বঙ্গবন্ধু বলেন, তোরা কি চাস? কোথায় নিয়ে যাবে আমাকে? তারা বঙ্গবন্ধুকে তখন সিঁড়ির দিকে নিয়ে যাচ্ছিল। সিঁড়ির 2-3 ধাপ নামার পর নিচের দিক থেকে অনেক আর্মি বঙ্গবন্ধুকে গুলি করে। গুলি খেয়ে সাথে সাথে বঙ্গবন্ধু সিঁড়িতে লুটিয়ে পড়েন। আমি তখন আর্মিদের পিছনে ছিলাম। তারা আমাকে জিজ্ঞাসা করে, তুমি কি করো? উত্তরে আমি বলি, কাজ করি। তখন তারা আমাকে ভিতরে নিয়ে যেতে বলে। আমি বেগম মুজিবের রুমের বাথরুমে গিয়ে আশ্রয় নেই। সেখানে বেগম মুজিবকে বলি বঙ্গবন্ধুকে গুলি করেছে। ওই বাথরুমে শেখ কামালের স্ত্রী সুলতানা, শেখ জামাল ও তার স্ত্রী রোজি, শেখ রাসেল, বেগম মুজিব ও বঙ্গবন্ধুর ভাই নাসের এবং আমি আশ্রয় নেই। শেখ নাসের ওই বাথরুমে আসার আগে তার হাতে গুলি লাগে। তার হাত হতে তখন রক্ত ঝরছে। বেগম মুজিব শাড়ির আঁচল ছিঁড়ে তার রক্ত মুছেন। তারপর আর্মিরা আবার দোতলায় আসে এবং দরজা পিটাতে থাকলে বেগম মুজিব দরজা খুলিতে যান এবং বলেন, মরলে সবাই একই সাথে মরব। এই বলে বেগম মুজিব দরজা খুললে আর্মিরা রুমের ভিতর ঢুকে পড়ে এবং শেখ নাসের, শেখ রাসেল, শেখ মুজিব এবং আমাকে নিচের দিকে নিয়ে আসছিল। তখন সিঁড়িতে বেগম মুজিব বঙ্গবন্ধুর লাশ দেখে বলেন, আমি যাব না, আমাকে এখানেই মেরে ফেলো। এই কথার পর আর্মিরা তাকে দোতলায় তার রুমের দিকে নিয়ে যায়। একটু পরেই ওই রুমে গুলির শব্দসহ মেয়েদের আর্তচিৎকার শুনতে পাই। আর্মিরা রাসেল, নাসের ও আমাকে নিচতলায় এনে লাইনে দাঁড় করায়। সেখানে সাদা পোশাকের একজন পুলিশের লাশ দেখি। নিচে নাসেরকে লক্ষ্য করে জিজ্ঞাসা করে, তুমি কে? তিনি শেখ নাসের বলে পরিচয় দিলে তাহাকে নিচতলায় বাথরুমে নিয়ে যায়। একটু পরে গুলির শব্দ ও তার মাগো বলে আত্মচিৎকার শুনতে পাই। শেখ রাসেল মার কাছে যাব বলে তখন কান্নাকাটি করছিল এবং পিএ মহিতুল ইসলামকে ধরে বলেছিল, ভাই আমাকে মারবে না তো? এমন সময় একজন আর্মি তাহাকে বলল, চলো তোমার মায়ের কাছে নিয়ে যাই। এই বলে তাহাকে দোতলায় নিয়ে যায়। একটু পরেই কয়েকটি গুলির শব্দ ও আর্তচিৎকার শুনতে পাই। লাইনে দাঁড়ানো অবস্থায় সেলিমের হাতে এবং পেটে 2টি গুলির জখম দেখলাম। এরপর দেখলাম কালো পোশাক পরিহিত আর্মিরা আমাদের বাসায় সব জিনিসপত্র লুট করে নিয়ে যাচ্ছে। তখন ডিএসপি নুরুল ইসলাম এবং পিএ রিসিপশনিস্ট মহিতুল ইসলামকে আহত দেখি। এরপরে আমাদের বাসার সামনে একটা ট্যাঙ্ক আসে। ট্যাঙ্ক হতে কয়েকজন আর্মি নেমে ভিতরে আর্মিদের লক্ষ্য করে জিজ্ঞাসা করে, ভিতরে কে আছে? ভিতরের আর্মিরা বলে, অল আর ফিনিশড। অনুমান বেলা 12টার দিকে আমাকে ছেড়ে দিবার পর আমি প্রাণ ভয়ে আমার গ্রামের বাড়ি টুঙ্গিপাড়া চলে যাই। স্বাক্ষর আব্দুর রহমান শেখ রমা। মন্ত্রী সেরনিয়াবত বঙ্গবন্ধুর ভগ্নিপতি এবং শেখ মনির বঙ্গবন্ধুর ভাগ্নে বাড়িও একই সঙ্গে আক্রান্ত হলো। সেখানেও রক্তগঙ্গা। শেখ মনি মারা গেলেন তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে। পিতামাতার মৃত্যু দৃশ্য শিশু তাপস দেখল খাটের নিচে বসে। এই শিশুটি তখন কি ভেবেছিল? ক্যাবিনেট মন্ত্রী সেরনিয়াবত মারা গেলেন তার 10-15 বছরের 2 কন্যা, 11 বছর বয়সী এক পুত্র এবং মাত্র 5 বছর বয়সী এক নাতির সঙ্গে। কাদের মোল্লা রোজ ফজরের নামাজ আদায় করে তার চায়ের দোকান খোলে। আজও তাই করেছে। কেরোসিনের চুলা ধরিয়ে চায়ের কেতলি বসিয়েছে। তখনই সামরিক পোশাক পরা একজন দৌড়ে এসে কাদের মোল্লার দোকানের সামনে হুমড়ি খেয়ে পড়ে গেলেন। রক্তে তার পোশাক ভেজা। তিনি পেটের কাছে কি যেন ধরে আছেন। হতভম্ব কাদের মোল্লা ভীত গলায় বলল, আপনি কে? সেনা কর্মকর্তা ক্ষীণ গলায় বললেন, আমার স্ত্রীকে এই জিনিসটা পৌঁছে দিতে পারবে? তোমাকে তার জন্য 2000 টাকা দিব। আমার মানিব্যাগে 2000 টাকা আছে। কাদের মোল্লা বলল,
অবশ্যই পারব, জিনিসটা কি? সেনা কর্মকর্তা তার উত্তর দিতে পারলেন না। তার মুখ থেকে শাঁ শাঁ আওয়াজ বের হতে লাগলো। এই সেনা কর্মকর্তা আমাদের পরিচিত। তিনি মেজর ফারুকের ঘনিষ্ঠজন, সুবেদার মেজর ইশতিয়াক। তিনি পেটের কাছে যে জিনিসটা ধরে আছেন তা হলো বঙ্গবন্ধুর বাড়ি থেকে চুরি করে আনা 40 ভরি সোনার নৌকা। নিচে লেখা আদমজী শ্রমিক লীগের উপহার। কাদের মোল্লা সোনার নৌকা ও মানিব্যাগ নিয়ে সেই দিনই দেশের পথে রওনা হলো। আনন্দ ও উত্তেজনায় তার শরীর কাঁপছে। বাইরে থেকে দেখে অবশ্যই মনে হচ্ছে তার শ্বাসকষ্ট হচ্ছে, মুখ হা করা। সে মুখ দিয়ে বড় বড় শ্বাস নিচ্ছে। তার হাতে চটের ব্যাগ। এই ব্যাগে সোনার নৌকা ও মানিব্যাগ। চটের ব্যাগ কোথাও রেখে কাদের মোল্লা শান্তি পাচ্ছে না। একবার কোলে রাখছে, একবার বুকের কাছে জড়িয়ে ধরে আছে। বাসে কাদেরের ডান পাশে বসা যাত্রী বলল, আপনার ব্যাগে কি? কাদের মোল্লা চোখ গরম করে বলল, আমার ব্যাগে কি তা দিয়ে আপনার কি প্রয়োজন? রাগেন কি জন্য? ব্যাগ নিয়ে চাপাচাপি করতেছেন এই জন্য জিগাইলাম। কাদের মোল্লা বলল, চুপ, ঘুষি দিয়া নাক ফাটাইয়া দিব। ঘুষি দিয়া দেখেন। কাদের মোল্লা প্রচণ্ড ঘুষি দিয়ে সহযাত্রীর নাক ফাটিয়ে ব্যাগ নিয়ে চলন্ত বাস থেকে লাফ দিয়ে নেমে পড়ল। সকাল 7টা। বাংলাদেশ বেতার ঘন ঘন একটি বিজ্ঞপ্তি প্রচার করছে। উল্লসিত গলায় একজন বলছে, আমি ডালিম বলছি। স্বৈরাচারী মুজিব সরকারকে এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করা হয়েছে। সারা দেশে মার্শাল ল জারি করা হলো। দেশ থমকে দাঁড়িয়েছে। কি হচ্ছে কেউ জানে না, কি হতে যাচ্ছে তাও কেউ জানে না। মানুষের আত্মার মতো দেশের আত্মাও থাকে। কিছু সময়ের জন্য বাংলাদেশের আত্মা ছেড়ে চলে গেল। মেজর জেনারেল জিয়া বঙ্গবন্ধু হত্যার খবর শুনে নির্বিকার ভঙ্গিতে বললেন, প্রেসিডেন্ট নিহত, তাতে কি হয়েছে? ভাইস প্রেসিডেন্ট তো আছে। কনস্টিটিউশন যেন ঠিক থাকে। বঙ্গবন্ধুর অতি কাছের মানুষ, তার রাজনৈতিক সচিব তোফায়েল আহমেদ বসে আছেন রক্ষী বাহিনীর সদর দপ্তর সাভারে। আতঙ্কে তিনি অস্থির। রক্ষী বাহিনী আত্মসমর্পণ করায় তাকে নিয়ে পড়েছে। তারা বারবার জানতে চাচ্ছে, তোফায়েল আহমেদকে নিয়ে কি করব? বঙ্গবন্ধুকে রক্ষার দায়িত্বে নিয়োজিত রক্ষী বাহিনী ঝিম ধরে বসে আছে। একসময়ের সাহসী তেজি ছাত্রনেতা তোফায়েল আহমেদও ঝিম ধরে আছেন। শুরু হয়েছে ঝিম ধরার সময়। রাস্তায় মিছিল বের হয়েছে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, সেই মিছিল আনন্দ মিছিল। শফিক বাংলা মোটর গিয়ে এক অদ্ভুত দৃশ্য দেখল। সেখানে রাখা ট্যাঙ্কের কামানে ফুলের মালা পরানো। কিছু অতি উৎসাহী ট্যাঙ্কের উপর উঠে নাচের ভঙ্গি করছে। আমার বাবর রোডের বাসার কথা বলি। বেতারে বঙ্গবন্ধুর খবর প্রচারের সঙ্গে সঙ্গে একতলায় রক্ষী বাহিনীর সুবেদার পালিয়ে গেলেন। তার 2 মেয়ে, একজন গর্ভবতী, ছুটে এলো মার কাছে। তাদের আশ্রয় দিতে হবে। মা বললেন, তোমাদের আশ্রয় দিতে হবে কেন? তোমরা কি করেছ? তারা কাঁদো কাঁদো গলায় বলল, খালাম্মা, এখন পাবলিক আমাদের মেরে ফেলবে। এই ছোট্ট ঘটনা থেকে রক্ষী বাহিনীর অত্যাচার এবং তাদের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ ও ঘৃণাও টের পাওয়া যায়। খন্দকার মোস্তাক 5 ওয়াক্ত নামাজ পড়লেও ফজরের নামাজটা সময় মতো পড়তে পারেন না। তিনি অনেক রাত জাগেন বলেই এত ভোরে উঠতে পারেন না। ফজরের ওয়াক্তের নামাজ নিয়ে তিনি চিন্তিতও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ সময় মতো পড়তে পারেননি। এই কারণেই সবার জন্য ফজরের নামাজের ওয়াক্ত নমনীয় করা হয়েছে। কেউ দেরি করে পড়লেও তাতে দোষ ধরা হবে না। 15 আগস্ট তার ঘুম ভাঙল 8টায়। শেখ মুজিবুর রহমান নিহত হয়েছেন, এই খবর তাকে দেয়া হলো। তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খবর নিয়ে এসেছে তার ভাস্তা মোফাজ্জল। তাকে ভীত এবং চিন্তিত দেখাচ্ছে। মোফাজ্জল বলল, রেডিও ছাড়ব? খবর শুনবেন? মোস্তাক বললেন, না, কড়া করে 1 কাপ চা আনো, চা খাবো। মোফাজ্জল বলল, আপনি কি বাড়িতেই থাকবেন না পালিয়ে যাবেন? পালিয়ে যাব কোন দুঃখে? আমি অপরাধ কি করেছি? সদর দরজায় কি তালা লাগায় রাখবো? না, সদর দরজা থাকবে খোলা। তুমি নিজে সেখানে টুল পেতে বসে থাকবে। আমার সঙ্গে কেউ দেখা করতে চাইলে তাকে সম্মানের সঙ্গে নিয়ে আসবে। কে আসবে দেখা করতে? মোস্তাক এই প্রশ্নের জবাব না দিয়ে বাথরুমে ঢুকলেন। পরিস্থিতি সামলানোর জন্য কিছু সময় নিজেকে বিচ্ছিন্ন করে রাখা দরকার। বাথরুম হলো নিজেকে বিচ্ছিন্ন করে রাখার জন্য আদর্শ স্থান। তিনি অজু করে বাথরুম থেকে বের হলেন।
ফজরের নামাজ আদায় করলেন। আল্লাহ পাকের কাছে নিজের নিরাপত্তা চেয়ে 2 রাকাত নফল নামাজ শেষ করে নেয়ামুল কোরআন নিয়ে বসলেন। আল্লাহ পাকের 99 নাম পাঠ করে আজকের দিন শুরু করবেন। ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রাহিমু, ইয়া মালেকু, ইয়া কুদ্দুসু, ইয়া সালামু। ইয়া সালামু পড়ার পরপরই বিকট ঘর ঘর শব্দ শোনা যেতে লাগলো। মোস্তাক তার 3 তলার শোবার ঘরে জানলা দিয়ে তাকালেন। তার কলিজা শুকিয়ে গেল। বিকট দর্শন এক ট্যাঙ্ক তার বাড়ির সামনে। ট্যাঙ্কের কামান তার শোবার ঘরের দিকে তাক করা। ঘটনা কি? ট্যাঙ্ক কেন? এতদিন যা শুনে এসেছেন তার সবই কি ভুয়া? ট্যাঙ্কের গোলার আঘাতে তাকে মরতে হবে? ট্যাঙ্ক কোনো শান্তির পতাকাবাহী যুদ্ধযান না। অকারণে কেউ নিশ্চয়ই তার বাড়ির সামনে ট্যাঙ্ক বসাবে না। সিঁড়িতে বুটজুতার শব্দ হচ্ছে। খন্দকার মোস্তাক এক মনে দোয়া ইউনুস পড়তে লাগলেন। এই দোয়া পাঠ করে ইউনুস নবী মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন। তার বিপদ ইউনুস নবীর চেয়ে বেশি। দরজা খুলে মেজর রশিদ ঢুকলেন। তার হাতে স্টেন গান। তার পিছনে 2 জন সৈনিক, তাদের হাতেও স্টেন গান। সৈনিক 2 জন স্টেন গান মোস্তাকের দিকে তাক করে আছে। মোস্তাক নিশ্চিত মৃত্যু ভেবে আল্লাহ পাকের কাছে তওবা করলেন। মেজর রশিদ বললেন, স্যার চলুন। মোস্তাক বললেন, কোথায় যাব? প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করবেন। প্রথমে রেডিও স্টেশনে যাবেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। ট্যাঙ্ক এসেছে কেন? প্রেসিডেন্টের মর্যাদা রক্ষার জন্য ট্যাঙ্ক এসেছে। মোস্তাক বললেন, শুক্রবারে আমি জুমার নামাজের আগে কোনো কাজকর্ম করি না। দায়িত্ব যদি গ্রহণ করতে হয় জুমার নামাজের পর। মেজর রশিদ কঠিন গলায় বললেন, আপনাকে আমি নিতে এসেছি, আপনি আমার সঙ্গে যাবেন। অর্থহীন কথা বলে নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। মোস্তাক বললেন, অবশ্যই অবশ্যই, তবে আমাকে কিছু সময় দিতে হবে। আপনাকে কোনো সময় দেওয়া হবে না। কাপড় চেঞ্জ করার সময় দিতে হবে। আমি নিশ্চয়ই লুঙ্গি আর স্যান্ডোগেঞ্জি পরে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিব না। সকাল 11:45-এ খন্দকার মোস্তাক বেতারে ভাষণ দিলেন। তিনি আবেগমথিত গলায় বঙ্গবন্ধুর হত্যাকারীদের সূর্য সন্তান আখ্যা দিলেন। মোস্তাকের ভাষণের পর বঙ্গভবনে আনন্দ উল্লাস, কোলাকুলি, একে অন্যকে অভিনন্দনের পালা শুরু হয়ে গেল। শুরু হলো মিষ্টি বিতরণ। মিষ্টি কেউ নিজে খাচ্ছে না, একজন অন্যজনকে খাইয়ে দিচ্ছে। বঙ্গবন্ধুর মৃতদেহ তখনও তার 32 নম্বর বাড়িতে পড়ে আছে। সন্ধ্যাবেলা শফিক এসেছে রাধানাথ বাবুর কাছে। শফিকের বিপর্যস্ত ভঙ্গি দেখে তিনি ছোট্ট নিঃশ্বাস ফেললেন। শফিক কাঁদো কাঁদো গলায় বলল, এত বড় ঘটনা ঘটে গেল, আর কেউ প্রতিবাদ করল না, কেউ তার পাশে দাঁড়ালো না। রাধানাথ বললেন, কেউ তার পাশে দাঁড়ায়নি এটা ঠিক না। খবর পেয়েছি ব্রিগেডিয়ার জামাল উদ্দিন আহমেদ বঙ্গবন্ধুকে রক্ষার জন্য ছুটে গিয়েছিলেন, গুলি খেয়ে মারা গেছেন। পুলিশের কিছু কর্মকর্তা বাধা দিয়েছিলেন, তারাও মারা গেছেন। শফিক বলল, কেউ তার পক্ষে রাস্তায় বের হয়ে কিছু বলবে না? রাধানাথ বললেন, তুমি কি রাস্তায় বের হয়ে কিছু বলেছ? তুমি যেহেতু বলনি, অন্যদের দোষ দিতে পারবে না। আমার কথা বুঝতে পেরেছ? জি। রাধানাথ বললেন, সাহস আছে রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে বলার, মুজিব হত্যার বিচার চাই? শফিক বলল, আমার সাহস নেই, আমি খুবই ভীতু মানুষ, কিন্তু আমি বলবো। কবে বলবে? আজ রাতেই বলবো। রাত 8টা। মনে হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। খন্দকার মোস্তাকের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়েছে। 3 বাহিনী প্রধান নতুন সরকারের প্রতি আনুগত্য ঘোষণা করেছে। পুরনো মন্ত্রিসভার প্রায় সবাইকে নিয়েই নতুন মন্ত্রিসভা তৈরি হয়েছে। নির্বাচিত সংসদ সদস্যরা যুক্ত হয়েছেন। আতাউল গনি ওসমানী হয়েছেন প্রতিরক্ষা উপদেষ্টা। মনে হচ্ছে পুরনো আওয়ামী লীগে আছে, শুধু শেখ মুজিবুর রহমান নেই। আপসহীন জননেতা মৌলানী ভাসানী, যিনি 1 মাস আগেও বঙ্গবন্ধুকে পূর্ণ সমর্থন জানিয়েছিলেন, তিনিও নতুন সরকারকে সমর্থন জানালেন। 15 আগস্ট রাত 9টার দিকে সরফরাজ খানের বাড়ির সামনে রাস্তায় এক যুবককে চিৎকার করতে করতে সড়কের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যেতে দেখা গেল। সে চিৎকার করে বলছিল, মুজিব হত্যার বিচার চাই। যুবকের পিছনে পিছনে যাচ্ছিল ভয়ঙ্কর দর্শন একটি কালো কুকুর। সেই রাতে অনেকেই রাস্তার দুপাশে ঘরবাড়ির জানালা খুলে যুবককে আগ্রহ নিয়ে দেখছিল, সঙ্গে সঙ্গে জানালা বন্ধও করে ফেলছিল। আচমকা এক আর্মির গাড়ি যুবকের সামনে এসে ব্রেক কষল। গাড়ির ভেতর থেকে কেউ একজন যুবকের মুখে টর্চ ফেলল। টর্চ সঙ্গে সঙ্গে নিভিয়ে ইংরেজিতে বলল, ইয়াং ম্যান, গো হোম, ট্রাই টু হ্যাভ সাম স্লিপ। শফিককে এই উপদেশ যিনি দিলেন তিনি ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ। যান যান, বাসায় যান।
শফিক বলল, জি স্যার, যাচ্ছি। খালেদ মোশাররফ বললেন, আমি আপনাকে চিনি, অবন্তীদের বাসায় দেখেছি। আপনি অবন্তীর গৃহশিক্ষক? জি। গাড়িতে উঠুন। আপনি কোথায় থাকেন বলুন, আপনাকে পৌঁছে দিচ্ছি। আমি হেঁটে যেতে পারবো। তাছাড়া আমার সঙ্গে এই কুকুরটা আছে। কুকুর নিয়ে আপনার গাড়িতে উঠব না। শফিক চলে যাচ্ছে। জিপ দাঁড়িয়ে আছে। খালেদ মোশাররফ সিগারেট ধরিয়ে অবন্তীর গৃহশিক্ষকের দিকে তাকিয়ে আছেন। শফিক বলল, স্যার যাই, আসসালামু আলাইকুম। খালেদ মোশাররফ বললেন, আপনি একজন সাহসী যুবক, আসুন আমার সঙ্গে হাত মেলান। সাহসী মানুষদের হাতের চামড়া থাকে মোলায়েম। আপনার হাতের চামড়া দেখি। খালেদ মোশাররফ অনেকক্ষণ শফিকের হাত ধরে রইলেন। শফিকের হাতের চামড়া মোলায়েম না, কঠিন। রাত 12টার পরে চাদরে নাকমুখ ঢেকে ছানু ভাই উপস্থিত হলেন পীর সাহেব জাহাঙ্গীর হুজুরখানায়। হাফেজ জাহাঙ্গীরের রাতের ইবাদত শেষ হয়েছে, তিনি ঘুমোতে যাচ্ছিলেন। ছানু ভাইকে দেখে এগিয়ে এলেন। ছানু বললেন, পীর ভাই, রাতে থাকার জায়গা দেওয়া যাবে? বিপদে আছি। কি বিপদ? বঙ্গবন্ধু নাই। আমরা যারা তার অতি ঘনিষ্ঠ তারাও নাই। বাংলাদেশের পাবলিক হলো ব্রেন ডিফেক্ট পাবলিক। যে কোনো একজন যদি বলে, ধরো সানুরে ধরো, পাবলিক দৌড় দিয়ে আমারে ধরবে। আপনার থাকার ব্যবস্থা করছি। রাতে খানা কি খেয়েছেন? রাতের খানা কখন খাবো বলেন? দৌড়ের উপর আছি। খানার ব্যবস্থা করলে ভালো হয়। আরেকটা কথা, সারফরাজ খান সাহেব কি আছেন? আছেন। ভালো হয়েছে, ওনাকে তার বিষয় সম্পত্তি বুঝিয়ে দেব। খান সাহেবকে আমি বড় ভাইয়ের মতো দেখি, শ্রদ্ধা করি। সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাসের বিখ্যাত গ্রন্থ লিগেসি অব ব্লাডে উল্লেখ করা হয়েছে, শেখ মুজিবুর রহমানের মৃত্যু সংবাদ প্রচারিত হওয়ার পরপর টুঙ্গিপাড়ায় তার পৈতৃক বাড়িতে স্থানীয় জনগণ হামলা করে এবং বাড়ির সব জিনিসপত্র লুট করে নিয়ে যায়। হায় রে বাংলাদেশ! সপরিবারে বঙ্গবন্ধু নিহত হওয়ার পরদিন থেকে 15 দিন। 15 আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত। খন্দকার মোস্তাক আহমেদের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ। দেশে সামরিক আইন জারি। বিগত সরকারের ভাইস প্রেসিডেন্ট, 10 জন মন্ত্রী ও 6 জন প্রতিমন্ত্রী পুনর্বহাল। বাংলাদেশের নতুন সরকারের প্রতি পাকিস্তানের সমর্থন। মনে হয় পাকিস্তান তৈরি হয়েই ছিল, সঙ্গে সঙ্গে স্বীকৃতি। 16 আগস্ট বাংলাদেশের নতুন সরকারকে সৌদি আরবের স্বীকৃতি। সৌদি সরকারও তৈরি, কত তাড়াতাড়ি স্বীকৃতি দেয়া যায়। টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের দাফন সম্পন্ন। পুরো একদিন বঙ্গবন্ধুর মৃতদেহ পড়ে রইল, কেউ জানে না মৃতদেহ কী করা হবে। 23 আগস্ট সামরিক আইনের অধীনে সৈয়দ নজরুল ইসলাম, এম মনসুর আলী, তাজউদ্দিন আহমেদ সহ 20 জন গ্রেফতার। 24 আগস্ট মেজর জেনারেল শফিউল্লাহর জায়গায় মেজর জেনারেল জিয়াউর রহমান নতুন সামরিক বাহিনী প্রধান। 27 আগস্ট ভারতের নতুন সরকারকে স্বীকৃতি দান। ভারতের উপরে অনেক ভরসা ছিল। বাংলাদেশ তাদের সঙ্গে 25 বছরের মৈত্রী চুক্তিতে আবদ্ধ। তারাও যেন পাগল হয়ে গেল কত দ্রুত স্বীকৃতি দেওয়া যায়। 31 আগস্ট মহাচীনের নতুন সরকারকে স্বীকৃতি প্রদান। স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দিতে গণচীনের অনেক দিন লেগেছিল, এইবার আর লাগল না। সেলুকাস, কি বিচিত্র এই দেশ! এমন এক হত্যাকাণ্ডের প্রতিবাদ করার কেউ নেই। ভুল বললাম, শফিকের মতো অনেকেই ব্যক্তিগত উদ্যোগে প্রতিবাদ করেছে। বঙ্গবীর কাদের সিদ্দিকী দেশ ছেড়ে ভারতে চলে গেলেন। মুজিববিহীন বাংলাদেশে তিনি বাস করবেন না। ভারতে তিনি কাদেরিয়া বাহিনী তৈরি করে সীমান্তে বাংলাদেশের থানা আক্রমণ করে নিরীহ পুলিশ মারতে লাগলেন। পুলিশ বেচারার কোনো অর্থেই বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জড়িত না, বরং সবার আগে বঙ্গবন্ধুকে রক্ষা করার জন্য তারা প্রাণ দিয়েছে। শেখ হাসিনার গৃহশিক্ষক অভিনেতা আবুল খায়ের দেশ ছেড়ে আমেরিকা চলে গেলেন। কবি নির্মলেন্দু গুণের মাথা খারাপ হয়ে গেল। তিনি বারহাট্টায় নিজ গ্রামের বাড়িতে চলে গেলেন। তখন তার মনে হতো বঙ্গবন্ধুর আত্মা তার ভিতর ঢুকে গেছে। এই খবর সবাই পেয়ে গেছে। সবাই হন্যে হয়ে কবিকে হত্যা করার জন্য খুঁজছে। কবিকে হত্যা করলেই বঙ্গবন্ধুর আত্মা কবজ করা যাবে। নির্মলেন্দু গুণ সেই দুঃসহ সময়ের বর্ণনা দিয়ে সুন্দর একটি গ্রন্থ রচনা করেছেন। কৌতূহলী পাঠক বইটি পড়ে দেখতে পারেন। বইটির নাম রক্তঝরা নভেম্বর 1975, বিভাস প্রকাশনা।
আজকে তাহলে এই পর্যন্তই। পরবর্তী পর্ব খুব দ্রুতই চলে আসবে। গল্প শুনতে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে অনুপ্রেরণা দেওয়ার অনুরোধ রইল।